আমার বিজেপি প্রতিনিধির উদ্দেশ্যে কোশ্চেন, ঝড়ে 4 জন মারা গেছে আর উত্তরবঙ্গে বিজেপি ঝড় দিলীপ ঘোষ মন্তব্য করেছে, এই মন্তব্য কি আপনারা সমর্থন করেন? দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন যে ঝড়ে গেরুয়া শিবিরের ঝড় উঠবে, এটাই তো প্রথম সকালবেলা রাজনীতির সূত্রপাত দিলীপ ঘোষের। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ঝড়কে নিয়ে আমি মনে করি কোনো রাজনীতি হওয়া উচিত নয়। 1, 2, মানুষের কষ্ট হয় এমন কোনো কথা বলা উচিত নয়, একদম আমি একদম স্পেসিফিক্যালি বলছি। কিন্তু আবার এটাও ঠিক, তিনি এই কষ্ট মানে এই ব্যাপারটাকে তিনি হয়তো প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু আমি বলতে এখানে একদম কোথাও দ্বিধা নেই যে এটা না বললেই ভালো। ওকে চন্দন, বলে দিলাম তো, না বললেই ভালো। এর মধ্যে রাজনীতি খোঁজা না দুর্গতদের পাশে থাকা? সবাই বলছেন দুর্গতদের পাশে আছি, দুর্গতদের পাশে আছি, বিজেপিও বলছে, কিন্তু কোথাও কি ভোটের জন্যই? দেখো, তুমি যদি ব্রডার বেসে রাজনীতির কথা বলো তাহলে আমি বলবো যে এটা রাজনৈতিক পরিসত্ব নয়, কিন্তু তার পাশাপাশি এটাও বুঝতে হবে এটা কূটনীতি হচ্ছে। ইনফ্যাক্ট এটা কিন্তু রাজনীতি, এটা ডিপ্লোমেসি। কীরকম প্রত্যেকেই নির্বাচনের আগে মাইলেজ নেওয়ার যে চক্রান্ত আমি বলছি, কারণ প্রত্যেকটা স্টেপ কিন্তু মেপে মেপে করা হচ্ছে এবং তুতু ম্যায় ওই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ওই খেলাটা চলছে। এখন প্রশ্নটা এখানে যে ওই মেয়েটি যে প্রশ্নটা করলো, ভেরি স্পেসিফিক কোয়েশ্চেন, যে এর মধ্যে রাজনীতির অনেক বাইরে মানব সেবাটা ছিল এবং সেটা প্রশাসনিকভাবে। ধরো আমরা যে আলোচনাগুলো করছি সেখানে আমি তোমাকে পার্সোনালি বলছি, অধীর চৌধুরীকে পৌঁছতে হয় না, আমার জেলা সভাপতিরা পৌঁছে গেছে 4টে ডিস্ট্রিক্টে, কংগ্রেস কর্মীরা পৌঁছে গেছে। তোমরা প্রচার করবে না এই কারণে ওই তুতু মায়ের খেলা। আমি বলছি ডাইমেনশনাল চেঞ্জগুলো যেভাবে করা হচ্ছে, আমি তোমাকে এই কথাটাই বলছি যে রাজ্যপাল চলে গেছে। আমি তোমাকে বলছি সব রাজনৈতিক প্রশ্নটা নয়, রাজনৈতিক দলের প্রশ্ন নয়। আজকে ওখানে পৌঁছবে সেই মানুষগুলো যারা সেবা করতে পারবে, সাহায্য করতে পারবে, প্রশাসনিক ব্যবস্থাকে ত্বরান্বিত করতে পারবে। আমি বিশ্বজিতের কাছে যাবো যে পশ্চিমবঙ্গে কি এটাই নয়া সংস্কৃতি? দুর্যোগ হোক, দুর্গত লোক হোক, তাদেরকে নিয়ে রাজনীতি, তাদেরকে নিয়েও রাজনীতি, এটাই কি পশ্চিমবঙ্গে নয়া সংস্কৃতি? পশ্চিমবঙ্গের নতুন সংস্কৃতি হচ্ছে বিধিবদ্ধ সতর্কতা যেমন থাকে বিভিন্ন দোকানে ধূমপানের ক্ষেত্রে, যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলে সিগারেট বিক্রি হচ্ছে, ঠিক তেমনভাবে প্রত্যেকে গেলেন ওই দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে, গিয়ে বললেন আমরা কেউ রাজনীতি করব না এবং প্রত্যেকে শেষ করলেন রাজনীতি দিয়ে। কেন? কারণ কি? মানুষ কেন হতাশাগ্রস্ত হবে না এই রাজনীতিবিদদের প্রতি? তার কারণ হচ্ছে একটা সংকট তৈরি হলে কিভাবে সেই সংকটের মোকাবিলা করা যায়, আজকে প্রশাসন, রাজনৈতিক নেতা, এলাকার কর্মী তারা সেটা করবেন। এই যে অবস্থায় দাঁড়িয়ে আছে, তাহলে সেই মুহূর্তে ঝড়ের পরে ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলো শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান খাবে কি? এর পরের পেশা কি হবে, অল্টারনেটিভ পেশা, সেই কথা কে বলবে? খালি গিয়ে বলবো রাজনীতি করব না, আর সেই মানুষগুলো যাতে রাজনীতিতে অর্থাৎ সামনের লোকসভায় আমার উপর আস্থা তৈরি করে, আমার যে রাজনৈতিক দল তার উপর নেতৃত্ব তৈরি, মানে একটা ইমেজ বিল্ডিং তৈরি হয়, সেই কারণে চেষ্টা করছে। না পলিটিক্যাল অ্যাস্ট্রোলজি নয় যে মুখ্যমন্ত্রী যেতেন কি যেতেন না বা কি হতো কি, কিন্তু যে গেছেন এটা কিন্তু প্রশংসার যোগ্য। বিরোধী দলনেতা গেছেন, এটাও প্রশংসার যোগ্য, কিন্তু গিয়ে মানুষের এই সমাধানের পথ সেটা কেউ দেখাচ্ছে না। এইখানে মানুষকে ভাবতে হচ্ছে। এক নম্বর হচ্ছে আপনারা বলছেন মুখ্যমন্ত্রী গেছেন মাইলেজ নিতে। আজকে উত্তরবঙ্গে বিরাট অনেকটাই 2019-এ গেরুয়া ঝড়, 2021-এ সেই গেরুয়া ঝড়কে একটু হয়তো থামাতে পেরেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই গেরুয়া অধ্যুষিত এলাকাতে মুখ্যমন্ত্রী কি মাইলেজ নিতে যাবেন? না, গেরুয়া অধ্যুষিত, হলুদ অধ্যুষিত, যেখানে খুশি যান, আমার কোথাও কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী যেখানে খুশি যাবেন। আমার বক্তব্য হচ্ছে এই বিপদগুলো থেকে আমরা তো একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করি যে আমরা কি হলে কি হতে পারতো। সেখানে ম্যাক্সিমাম বাড়িগুলো ভেঙেছে কিন্তু কাঁচা বাড়ি, দেখো কাঁচা বাড়ি। তাহলে পশ্চিমবাংলা কত কাঁচা বাড়ি রয়েছে? কেন কাঁচা বাড়ি রয়েছে? একটু গিয়ে দেখো তো অন্ধ্রপ্রদেশে, একটু গিয়ে দেখো উড়িষ্যায়। আমি একাধিক জায়গায় গিয়ে দেখেছি উড়িষ্যায় সরকার কাঁচা বাড়ি প্রায় রাখেনি। তামিলনাড়ু অঞ্চলে, অন্ধ্রপ্রদেশে সরকার, তারা আমাদের বিরোধী পক্ষের সরকার, তারা আমাদের দলের সরকার চলে না, তারা বিশেষত এই উপকূলবর্তী অঞ্চলে অধিকাংশ পাকার বাড়ি বানিয়ে ফেলেছে। এখানেই সরকারটা কি করছিল? আবাসের টাকা, আবাসের টাকা কেন্দ্র দিচ্ছে না, চুরি হয়েছে, আবাসের টাকা দিচ্ছে না বলছো তোমরা। সে আবাসের টাকা থাকলে নাকি এই কাঁচা বাড়ি থাকতো না? তাহলে এরকম ভদ্রলোক আছেন, তাই জন্য বিমল বাবুর কথাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ বিমল বাবু ঘুরিয়ে আবার স্বীকার করে নিলেন 17-18 সালের পর থেকে আবাসের টাকা কিভাবে আটকে রাখা হয়েছে। শাস্তি দিন, মানুষের টাকা কেন আটকাচ্ছেন? আপনাদের এমপি আছে, আপনাদের লোক আছে ওখানে, শাস্তি দিন। যে কেউ অন্যায় করলে শাস্তি দিন। আমি তো বলছি যে 19 নম্বর ওয়ার্ড
22 নম্বর ওয়ার্ড টাকা, এটা অতীতের অভিজ্ঞতায় আমাদের প্রমাণ করেছে যে কিভাবে এই আবাস এবং ত্রাণের টাকা নিয়ে ৯-৬ করেছে প্রশাসনিক মদতে শাসক দল। সেই কারণেই আবার এই জলপাইগুড়ির ঘটনার প্রেক্ষাপটে এই প্রশ্নগুলো উঠে আসতে বাধ্য। Okay. তৃণমূল নেত্রী এটাকে অস্বীকার করতে পারবেন না। এবার তৃণমূলের উদ্দেশ্যে কারো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, মাইক্রোফোন নিতে হবে প্লিজ। আমার প্রশ্ন তৃণমূলের জন্য। জোরে জোরে। উত্তরবঙ্গে গত বছর নির্বাচনে আপনাদের ফল ভালো হয়নি, তা এইবারটা কিভাবে আপনারা ঘুরে দাঁড়াবেন বলে ভেবেছেন? এই ঘুরে দাঁড়ানো কি? আমাদের এই দুটো টর্নেডো? কথা আছে, আমি একটু ঘুরে theoretical দাঁড়ানো কি প্রথমে- টর্নেডো? না, একটা হচ্ছে রোলিং ব্যাক দ্য স্টেট। কেন্দ্রীয় সরকার সেখানে নিওলিবারাল ইকোনমিটাকে এমন ভাবে আনার চেষ্টা করছে, ব্যবসায়িক গোষ্ঠীর কাছে সব বিক্রি করে দিচ্ছে। তার বদলে আমরা যেটা করছি ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন, অর্থাৎ নিউ ইনস্টিটিউশনালিজম, যেখানে আমরা আরো বেশি দায়বদ্ধতার সঙ্গে কাজ করছি। আমরা বলেছি যে তোমরা টাকা আটকেছো, তোমরা বেসরকারিকরণের কাছে টাকা আটকেছে কেন? বারবার তো বলছে চুরি হয়েছে। আরে টাকা আটকেছে 17-18 শাস্তি কোথায় হয়েছে? একটা চিঠি দেখাক যে টাকা আটকেছে 156টা আচ্ছা, প্রদীপ্তবাবু একটু আদালতে যাচ্ছেন না কেন? একটু হাইকোর্টে যাচ্ছেন না কেন? যেটা কেরালার সুযোগ আছে, আপনাদের সেই সুযোগ নেই সবাই কেন? না। বিজেপিকে এরা আদালতের কথা বলছে আরে, কেন? আদালতে তো বিজেপি সরকার জন্য গিয়েছিল এরা। বিকাশ গরিব ভট্টাচার্য মানুষের কেন টাকা চুরি করেছেন, এখানে বিকাশ তৃণমূল ভট্টাচার্য বিজেপির কেন মামলা প্রসঙ্গ করছে নেই। না? বিকাশ গরিব ভট্টাচার্য মানুষের যদি টাকা মানুষের চুরিটাই প্রধান হতো, প্রসঙ্গ। তাহলে বিকাশ ভট্টাচার্য মামলা করুক। এটাই হচ্ছে মামলা মেরুদণ্ড। আপনারাও তো বিরোধী, একটু আপনারা বলুন। কেন আদালতে যাচ্ছেন না? সিপিএম বা আপনারা আদালতে যাচ্ছেন না কেন? কি প্রসঙ্গে? আবাসের টাকা পাচ্ছে না, আবাসের টাকা চুরি হয়েছে না হয়নি? আবাসের টাকা নিয়ে কটা প্রশ্ন কংগ্রেস এই পার্লামেন্টে করেছে, এটা 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 ভেবে দেখো। মূলত আমি তোমাকে কেন বলছি এই প্রসঙ্গটা, যে আবাসকে নিয়ে যে দুর্নীতি, সে দুর্নীতির কথা আমরা বারবার বলছি। অ্যাট দি সেম টাইম এটা বলছি যে কেন্দ্রীয় সরকার যে কমিটিগুলো এখানে এনেছেন, বিভিন্ন সময় ইনভেস্টিগেশন করেছেন, তার রিপোর্টটা কোথায় গেল? আমরা পাশাপাশি এই প্রশ্নগুলোও করছি, খুব স্বাভাবিক প্রশ্ন। একদম ভালো তার প্রসঙ্গ কারণ করেছেন। তার কারণ হচ্ছে, দেখো একটা কথা দিয়ে এখানে শেষ করা যেতে পারে। আজকে যখন বলছেন এই শুভেন্দুবাবু যে 22 লক্ষ বাড়ি, আচ্ছা এর সার্টিফিকেশনগুলো, অর্থাৎ বাড়ি কারা তৈরি করলো, কিভাবে প্রসেস হলো, এই এন্টায়ার রিপোর্টটা দিলে বোঝা যাবে যে এই ঘূর্ণিঝড়ে কত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা ছোট্ট addition, আমি স্যার, বলা হয়, বলি, একটা সভা করেছিল, আমি সভা এটা করেছিল তদন্ত শুভেন্দু সমিতির অধিকারী, addition। আবাসের ফর্ম বিক্রি করে বিলি করেছিল, তার কি হলো? গভর্নমেন্ট থার্ড পার্টি অ্যাসেসমেন্ট করেছিল এই আবাস যোজনার উপর, তারপর দাঁড়িয়ে এই আবাস যোজনার টাকা কিন্তু সেই সময় ছাড়া হয়েছিল। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট জানতো না যে এখানে এই আবাস যোজনায় বেপরোয়া দুর্নীতি হচ্ছে? এটাও তো কেন্দ্রীয় এই যে গ্রামান্নয়ন কেন্দ্রীয় দল, মন্ত্রকের সেই কেন্দ্রীয় রিপোর্ট দল আছে, তো এই চিঠি সমস্ত আছে। দুর্যোগের এলাকাতেও গিয়েছিল, সেখানেও কোথায় কোথায় আবাসের টাকা প্রথমে- পায়নি সব আমি- বলেছিল, আমি কিন্তু প্রথমে- কেন্দ্রীয় দল তো সেরকম খুঁজে না, পায়নি কে যা বললো? জানা যাচ্ছে কে বললো রিপোর্টে। আপনাকে? কে বললো আপনাকে? আমি শুধু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে বলি, তৃণমূলের নেতা হিসেবে ভবিষ্যৎ খুব ভালো, কারণ জিনিসগুলো ঘুরিয়ে দিতে তৃণমূল তো ওস্তাদ। আপনি যুক্তি সেই জন্য দিয়ে এখানে বলুন না। নিওলিবারালিজম, নিও ইনস্টিটিউশনালিজম। আরে ইনস্টিটিউশন থাকলে তো নিউ ইনস্টিটিউশনালিজম আপনারা আসবে। বিক্রি করে দিচ্ছেন। ইনস্টিটিউশন থাকলে তো তুলে ছেড়ে দিয়েছে কেন পশ্চিমবঙ্গে। লটারি কোম্পানির মতো তুলে ইনস্টিটিউশন দিয়েছে। আছে? সান্তিয়াগো আমি বামেদের মার্টিন? কথার উত্তর দিচ্ছে না, বামেরা irrelevant একটা পার্টি। বামেদের আমি এটা প্রশ্ন করেনি, আপনাকে না, না, সাপোর্ট কথা করেছে, বলবো না, আপনাকে স্বাভাবিক। সাপোর্ট সে করছে। করে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা বামরাস্তা বলবো। তৃণমূলের আশীর্বাদ আপনারা পাবেন। আমি support Okay, চাই okay. না, আমরা irrelevant মানেই তৃণমূল আপনাদের সবচেয়ে ভালো মানে সেটা সুযোগ হচ্ছে দেবে। যে এই 2018-19 সাল থেকে কেন্দ্রীয় সরকার বারবার ওদের বলেছে 100 দিনের কাজের প্রকল্পে চুরি হচ্ছে আবাস যোজনায়। পাল্টা 2021 পাল্টা কি বলছে? আমি বলি শাস্তি দিননি কেন? কে শাস্তি দেবে? মানুষদেরকে শাস্তি আরে দিয়েছেন আইন- কেন? আইন হচ্ছে রাজ্য কারা সরকার শাস্তি পেলেন? দেবে। এই মানুষগুলো শাস্তি পেলেন? ও পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক খুব ভালো জানে যে কেন্দ্র রাজ্যের যা সাংবিধানিক ব্যাপার, সেখানে কেন্দ্র শাস্তি দিতে পারে না, এটা রাজ্য Okay, দিতে পারে। okay. কেন্দ্র টাকাটা বন্ধ করতে পারে। মানুষ তার মানে কমিটিগুলো পাঠানো হলো আমরা কি কেন? চুরি করতে বিমলদা, টাকা দেবো? বিমলদা, কি আশ্চর্য কমিটিগুলো কথা। পাঠানো হলো চুরি কেন? করতে টাকা না, না, দিয়ে না, দেবো? না, আর একটা জিনিস বুঝতে হবে, কথা তো- এই যে কমিটিগুলো এখানে ইনভেস্টিগেশন করেছে, সেই রিপোর্টগুলো কোথায় গেল? মানুষ তো জানতে চায়। কেন্দ্র তো একতরফা ক্লারিফাই করতে একটা পারে না, চিঠি, বুঝতে হবে। তাহলে আমি যেটা চ্যালেঞ্জ কোথায়, করছি, কোথায়, আমি কোথায়, চ্যালেঞ্জ কোথায়, করছি আইনি তৃণমূলকে, কোথায়, বলা 100 দিনের হয়েছে কাজের দুর্নীতির জন্য প্রকল্প টাকা এবং হয়েছে। এতে একটা কথা সুপ্রিম বলি কোর্টে বিমলদা, চলে যাক। বিমলদা, একটা বরঞ্চ কথা বলি। যাক না, এই যে এই যে কথা বলেছে, কাজ করে, ডকুমেন্ট পেশ করে। ওকে, সুপ্রিম প্রদীপ্ত- কোর্টে চলে যাক, কেউ না, বারণ না, করেনি। যে ইনস্টিটিউশনালিজমের কথা বলেছে, এটা আমি কারাপশন বলছি ইনস্টিটিউশন, বিশ্বজিৎ, ইনস্টিটিউশন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে একটা ট্রেন্ড আছে, একটা ঐতিহ্য আছে এই ধরনের বাড়ি। পর 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 আমরা এই ধরনের বাড়ি বহু বছর ধরে দেখে এসেছি। আবাস প্রকল্পের টাকা পেলেই কি এরা বাড়ি করতেন বা পাননি, এরকম কোনো অভিযোগ তো আমরা শুনিনি তাদের মধ্যে থেকে যে আবাস প্রকল্পের টাকা পায়নি। কিন্তু বিরোধী দল বলছে আবাস প্রকল্পের টাকা পাওয়া যায়নি। আবাস প্রকল্পের টাকা তাদের ছিল, তাদের ঐতিহ্য কি মানতেন না? আমি এটা রাজনীতির বাইরে থেকে বলছি একটু, যে তাহলে কি এই ক্ষতি হতো না আবাস প্রকল্পের টাকা পেলে? আবাস প্রকল্পের টাকা পেলে হয়তো বাড়ি তৈরি হতো, সেখানে হয়তো ঝড়ের প্রভাবটা এতটা না হলেও ঝড় প্রভাব পড়তো,
কিন্তু রাজনীতিবিদরা যখন যাচ্ছেন রাজনীতির কথা বলছেন তার আগে থেকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, যে আমার একটা প্রশ্ন অয়নদা জাগে, সাধারণ মানুষ যারা আছেন এখানে তাদেরও, এই যে বারবার বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, টাকাটা কার? কেন্দ্রীয় সরকারের টাকা? না। আমার আপনার এখানে আমরা যারা আছি আমাদের ট্যাক্সের যারা টাকা, ঝড়ে আর ক্ষতিগ্রস্ত যারা হয়েছে শাস্তি তাদেরও পাচ্ছে টাকা। তারা আমাদের এখানকার মানুষ, তাদের টাকা দেওয়া হচ্ছে না। তাহলে যদি কেন্দ্রীয় সরকারের যে পর্যবেক্ষক দল আসছে 2023 সালের 21শে ফেব্রুয়ারি, তারা পর্যবেক্ষণ করার পরে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে চিফ সেক্রেটারিকে যে চিঠি পাঠান, সেই চিঠিতে লেখেন দু একটা ছাড়া তেমন কোনো বড় অভিযোগ Okay. নেই। তাহলে সাধারণ মানুষকে রাজনীতি দিয়ে বোকা বানানো হচ্ছে কেন? আমার বক্তব্য, বেশ। যদি অন্যায় করে তৃণমূল কংগ্রেস তাদের আমরা কঠোর শাস্তি চাই, কিন্তু সাধারণ মানুষ কেন শাস্তি পাবে? আমাদের ট্যাক্সের টাকা বঞ্চিত হচ্ছে তারা। বাঁকুড়ার একটা সভা আপনাদের মনে আছে গত বছর, যেখানে শুভেন্দু অধিকারী সভা করে ফর্ম বিক্রি করলেন। সেইখানে বললেন তোমরা আমার সভায় ভরাও, তোমাদের বাড়ি করে দেবো আমি। ততক্ষণে কিন্তু দুর্নীতির অভিযোগ এসে গেছে, ততক্ষণে আমি কিন্তু এবার সবার কমিটি প্রসঙ্গে চলে এসছে। যে সেই সভা বাড়ি করার জন্য তার মানে সবার প্রসঙ্গে একটা ফোনে টাকা একটা ফোনে নিয়েছে। টাকা এসে যাবে। আর উনি এখন কে বলছে? অন্যদের কথা সুকান্ত বলছেন। মজুমদার। সবার প্রসঙ্গ একটা ফোনে টাকা যখন আসবে। আমি তাই আসছি, তৃণমূল। সবার প্রসঙ্গ যখন তুল্য প্রদীপ্ত, তখন বলি যে আজকে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী, হ্যাঁ আমি বলছি ক্ষতিগ্রস্ত এলাকায় গেলেন, এবং বার্নিশ যে এলাকায় 500 সব থেকে বেশি বাড়ি একেবারে মাটির সঙ্গে মিশে গেছে, সেই জায়গাও গেলেন। কিন্তু ক্ষতিগ্রস্তদের সঙ্গে না থেকে ওই কিছুক্ষণ থেকে কোচবিহারে জনসভা করলেন। আজকে তো রাজনীতিই করলেন, রাজনীতির বাইরে থাকতে পারতেন না। ওখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন এবং তারা ত্রাণ কার্যে অংশ নিচ্ছেন। ভারতীয় জনতা পার্টি বা সংঘের কর্মীরা এই কাজগুলো করে থাকেন। আপনাকে উদাহরণ দিই, গুজরাটের ভূমিকম্পের কথা মনে আছে? সেই সময় যে সমস্ত রিপোর্টগুলো বা সেই ইতিহাসটা একটু জানবেন, দেখবেন ওখানে বহু মানুষ শেষ হয়ে যেত যদি সংঘের কর্মীরা জীবনকে বিপন্ন না করে ঝাঁপিয়ে না পড়তো। এবং সেখানে বিজেপির কর্মীরা মানে এখন পুরো বিজেপির কর্মীরা কাজ করছেন। বিজেপির কর্মীরা ভারতের বন্যার লোক মতন। পাঠান। আমি আচ্ছা। জানি না আপনাদের ক্যামেরাম্যান দেখতে পাবেন কিনা। আচ্ছা। আমি তো এখান থেকে খবর পেয়েছি বিজেপির কর্মীরা ওখানে কাজ বিজেপির করছেন। কর্মীর থেকে বড় কথা রাজনীতি এলাকার করছেন। মানুষ। রাজনীতি না করে অয়নদা, ওখানে রাজনীতি সাধারণ না মানুষ করে কাজ করছে। অয়নদা একটা মানুষের জায়গা দেখান বিজেপির লোক জন্য গেছে ত্রাণের ওখানে। কাজ করা যায়। বিমল বাবুর কথায় ইররিলেভেন্ট বামেরা রেড ভলেন্টিয়ার হয়ে কোভিডের সময় যখন গভর্নমেন্ট কোনো সাহায্য করতে পারেনি, তখন দাঁড়িয়ে ওই কোভিডের 2 মাস আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছে যে একটা হিস্টোরিক্যাল টাস্ক করেছে। এইটাই হলো বামপন্থা এবং এইটাই হচ্ছে রাজনীতি। আর সাধারণ মানুষের কিন্তু কোনো পতাকা হয় না, সাধারণ মানুষের কোনো রং হয় না, তাদেরকে ওরা রেড ভলেন্টিয়ার বলতে পারে। কিন্তু এইখানে সাধারণ মানুষরা কাজ করছে। মনে আছে সেই রেল, সম্বলপুরের রেল দুর্ঘটনা? তবে সেখানে সাধারণ মানুষরা কাজ এটা করছে। ভবিষ্যৎ বিজেপি ফিউচার বলছে, একদম আমাদের নেতা কাজ পরিষ্কার করছে। যে এই দুর্যোগ নিয়ে আগামী দিনে আর কয়েকদিনের পরেই ভোট, এই প্রথম দফায় এই এলাকাগুলোতেই এইখানে এই দুর্যোগে ইস্যু করবে দুদলই, বিশেষ করে তৃণমূল এবং বিজেপি। খুব স্বাভাবিক, এই প্রাকৃতিক দুর্যোগেদের সুযোগ দিয়ে দিল। প্রশ্নটা এখানে, আমি সেই জন্য বললাম এদের কোশ্চেনগুলো খুব রেলিভেন্ট, কিন্তু প্রশ্নটা এখানে সেটা হলো যে এই তুতু ম্যামের খেলার মাঝখান থেকে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কোনো ব্লু প্রিন্ট আছে কি? মুখ্যমন্ত্রী সাময়িকভাবে যেটা বললেন, বিরোধী দলনেতা সাময়িকভাবে বললেন, আবার দিলীপ বাবু একটু কৌতুক করলেন। হ্যাঁ। এই যে পুরো ঘটনাটা, এই ঘটনার মধ্যে ফোকাসটা কি হচ্ছে? নেগলিজেন্সি, উইথড্রোয়াল, ইনডিফারেন্স, এইগুলোর প্রমাণ হচ্ছে। অর্থাৎ রাজনীতি করবো না বলে যারা রাজনীতি করছেন তারা শুধুমাত্র নিজের বেনিফিট দেখছেন। তুমি যে কথাটা বললে খুব প্রাসঙ্গিক, তার কারণ এই যে নির্বাচনটা এসছে, নির্বাচনে দুটো দল ভাগ হয়ে এই দুটো দলের মধ্যে যাতে সংঘাত হয়, সেই সংঘাতের বাতাবরণ তৈরি করছে। কিন্তু আপনি এর দিলীপ মধ্যে বাবুর একটা কথা বললেন। মিউচুয়ালিজমও আছে। বামফ্রন্ট, লেফট, কংগ্রেস, এরা যারা ওখানে আমরা বিভিন্ন ক্ষেত্রে অংশ নিচ্ছি, সেক্ষেত্রে স্বীকার্য কিন্তু সেগুলো হচ্ছে না। দিলীপ ঘোষের কথা বললেন, দিলীপ ঘোষ এই ইস্যুতে একটুখানি ব্যঙ্গাত্মক একটা কথা বললেন, একটু মজার ছলে বললেন, যেটাকে বলা হচ্ছে যে মস্করা করলেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ শোকজ হয়ে